আফগানিস্তানের সাথে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, কিন্তু বাংলাদেশ যে 3টা ম্যাচ আফগানিস্তানের সাথে পরাজিত হয়েছে, প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ যে মার্জিনে হেরেছে সেটা খুবই বাজে। প্রথম ম্যাচে 5 উইকেটে, দ্বিতীয় ম্যাচে 81 রানে 190 রান তাড়া করতে গিয়ে, এবং তৃতীয় ম্যাচে 293 রান, 294 টার্গেট, সেখানে বাংলাদেশ 200 রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। আপনি যদি খেয়াল করেন লাস্ট 15 থেকে 20 বছরে বাংলাদেশ ওডিআই ফরম্যাটে এরকম বড় ব্যবধানে হার আছে কিনা আপনি খুঁজে পাবেন না। এবং বাংলাদেশের খেলোয়াড়দের যে মেন্টালিটি, বাংলাদেশের খেলোয়াড়দের যে ফোকাস, বাংলাদেশের খেলোয়াড়দের যে নিজেদের প্রতি দায়িত্বের যে সিনসিয়ারিটি, সেটা কতটুকু প্রতিফলিত হয়েছে। আপনারাই কিন্তু যারা ক্রিকেটটা দেখেছেন, ম্যাচগুলো দেখেছেন, তারা ভালো করে জানেন। সাইফ হাসান 43 এবং হাসান মাহমুদ 10 নম্বর ব্যাটার নয়, মাঝখানে 9 জন ব্যাটার মিলে করলেন মাত্র 36 রান। বাংলাদেশের একটা সময় উইকেট কলাপস করত, আমরা দেখেছি 2005 সাল থেকে 10 সাল, ওই সময়টা বাংলাদেশ টিমটা সম্মান বাঁচানোর জন্য খেলতো। ওই সময় বাংলাদেশ লড়াই করতে না পারলেও যতটুকু লড়াই করা যায়, লড়াই করার সেই মানসিকতাটুকু সেই সময়ের খেলোয়াড়দের মাঝে ছিল। একটা সময় মাহমুদুল্লাহ মুশফিককে আমরা বলতাম সবসময় তারা সম্মান বাঁচানোর একটা স্কোর করেন বা ম্যাচের সম্মান বাঁচান, কিন্তু বাংলাদেশে যারা বর্তমান ন্যাশনাল টিমে যে খেলোয়াড়গুলো রিপ্রেজেন্ট করতেছে, তারা কতটুকু সম্মান বাঁচাতে পারতেছে? যেভাবে তারা 30-40 রানের মধ্যে 7-8টা উইকেট হারিয়ে কলাপস করতেছে, যেভাবে তারা বিগ মার্জিনে ম্যাচগুলো হারতেছে। বাংলাদেশ যে ফরম্যাটটাতে সব ভালো একটা পজিশনে ছিল, বলতে গেলে 23 বিশ্বকাপে যে আগে যেখানে বাছাই পড়বে 3 নাম্বার পজিশন থেকে শেষ করে, সেই দলটা 10 নাম্বার র্যাঙ্কিং এর নিচে 2027 বিশ্বকাপ খেলতে সরাসরি খেলতে পারবে কিনা সেটা নিয়ে যখন সন্দিহান, সেটা নিয়ে যখন আমাদের 24টা 23টা এখনো সিরিজ বাকি আছে, একটা ক্যালকুলেটিভ করা হয়, চিন্তা ভাবনা তৈরি করা হয়, সমীকরণ টানা হয়। সাইফ হাসান টি-20তে তিনি স্পেশাল ব্যাটিং বলতে গেলে বাংলাদেশের ক্রিকেটের এখন, এবং তিনি দারুণ ফর্মে আছেন এশিয়া কাপ থেকে শুরু করে পরবর্তীতে আফগানিস্তান টি-20 সিরিজ পর্যন্ত। কিন্তু ওডিআই ফরম্যাটে তিনি দারুণ স্ট্রাগল করতেছিলেন, কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন। শেষ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে 43 রান করলেন, কিন্তু সাইফ হাসানকে কিন্তু সেই যোগ্য সাপোর্টটা দিতে পারলেন না নাইম শেখ এবং নাজুল হোসেন শান্ত। সাইফ হাসান যখন স্ট্রাইক রোটেট করে ডাবল সিঙ্গেল বের করতেছে, প্রতি ওভার বাই ওভার যেভাবে একটা দুইটা করে বাউন্ডারি বের করে 4টাকে রিলিজ করার চেষ্টা করতেছেন, কিন্তু সেই যোগ্য সাপোর্টটা দিতে পারলেন না নাজুল হোসেন শান্ত। 15 ওভারে করলেন 3 রান। নাইম শেখ, বাংলাদেশের পাইপ লাইনে আসলে কতজন খেলোয়াড়কে রাখা হয় প্রত্যেকটা পজিশনে, মিডিল অর্ডার, টপ অর্ডার বা ওপেনার যেটাই বলেন না কেন, ওয়ান ডাউন, প্রত্যেকটা পজিশন ভেদে কতজন খেলোয়াড়কে ব্যাকআপ হিসেবে রাখা হয় বা তৈরি করা হচ্ছে তাদেরকে সেইভাবে। নাইম শেখকে কেন বারবার? নাইম শেখকে এর আগেও সুযোগ দেওয়া হয়েছিল, নাইম শেখ বরাবরই কিন্তু ব্যর্থ হয়েছে, এই ধরনের বাজে ইনিংসগুলো উপহার দিয়েছে। যে ইনিংসগুলো উপহার দিয়েছে সেই ইনিংসে নাইম শেখ কিন্তু ন্যাশনাল টিম রিজার্ভ করে না। কেন বারবার সেই নাইম শেখ? বাংলাদেশের কি পাইপলাইনে আর কোনো প্লেয়ার নেই? এসপি টিম এখানে কি করতেছে? বাংলাদেশের কোচিং প্যানেল কাদেরকে তৈরি করতেছে? আমরা যদি দেখি নর্মাল রশিদ খানের যেখানে লেগ স্পিনের বড় শক্তির জায়গাটা গুগলি, নর্মাল গুগলি গুলা বাংলাদেশের খেলোয়াড়রা খেলতে পারছে। নুরুল হাসান সোহান বলেন, তৌহিদ হৃদয় বলেন, জাকের আলী অনেক বলেন, তারা নর্মাল গুগলি গুলা খেলতে পারতেছে না। যেভাবে এখন তো বোঝাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে যে ক্রিকেটীয় সেন্স, তাদের মাঝে সেই সিরিয়াসনেসটা আমরা দেখতে পারতেছি না। তারা কি আসলে ওডিআই ফরম্যাটটা বিলং করে? বাংলাদেশের খেলোয়াড়দেরকে যদি একত্রিত করে এই প্রশ্ন করা যায় তাদের ন্যাশনাল টিমে তাদের কাজটা কি, তারা কি প্রপারলি ভাবে সেই অ্যান্সারটা দিতে পারবে? তাদের আসলে কাজটা কি, এই ন্যাশনাল টিমে তাদের কি করতে হবে, তারা কি তাদের কাজটা সম্পর্কে জানে? বাংলাদেশের এরকম লজ্জাজনক পরাজয়, বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে এরকম ভাবে লজ্জাজনক ভাবে পরাজিত হওয়ার যে ইতিহাস আগে ছিল না। আফগানিস্তানের সাথে এরকম ভাবে নাস্তানাবুদ হওয়া, এরকম ভাবে লজ্জাজনক পরাজয় সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া, এটা সত্যি বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে কলঙ্কজনক একটা অধ্যায় বলা যেতেই পারে। এবং সর্বশেষ যে 2টা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে,
এক নাম্বারটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন্সি নেওয়ার পর তিনি যেভাবে লাস্ট 10টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়েছে, এবং তিনি যেভাবে লাস্ট ম্যাচটাতে 10 ওভার বল করলেন, এবং তার কি 10 ওভার বল করতেই হবে? ক্যাপ্টেন হলেই কি তাকে 10 ওভার বল করতে হবে? ম্যাচের কি সিচুয়েশন বুঝতে হবে না, যে আমার কোন ব্যাটসম্যানের সামনে আমাকে বল করতে হবে? ম্যাচের সিচুয়েশন বুঝে আমাকে বল করতে হবে। যেখানে হাসান মাহমুদের ওভার আছে, যেখানে নাহিদ রানার ওভার আছে, সেখানে কেন ডেথ ওভারে মেহেদী হাসান মিরাজ? কেন সাইফ হাসান 4 ওভারে যখন 6 রানে 3 উইকেট নিলেন, কেন সাইফ হাসানকে কন্টিনিউ করা হলো না? কেন ওই সময় সাইফ হাসানের বলগুলো যখন আফগানিস্তানের ব্যাটাররা খেলতে হিমশিম খাচ্ছিল, কেন সাইফ হাসানকে ওই সময় আরো ব্যবহার করা হলো না? কেন উইকেট টেকিং চান্সটাকে আর ক্রিয়েট করা হলো না? 248 থেকে 49 রানে 9 উইকেট হারানো দলটা যখন 260 করতে পারবে কিনা, সেই সময়ে মেহেদী হাসান মিরাজ বোলিং আসলেন। মনে আছে আপনার এশিয়া কাপে যখন মোহাম্মদ নবী শ্রীলঙ্কার স্পিন বলারকে যখন 5টা ছক্কা মেরেছিলেন, শ্রীলঙ্কা সেই ম্যাচটাতে যখন বড় ভুলটা করেছিল ডেথ ওভারে এসে, সর্বশেষ ওভারটা 20তম ওভারটা, সেই ভুলটা কিন্তু কেন মেহেদী হাসান মিরাজ নিজে ক্যাপ্টেন হয়ে নিজেই বল করতে আসলেন মোহাম্মদ নবীর বিপক্ষে? সেই ওভারে টানা 3টা ছক্কা মারলেন মোহাম্মদ নবী, সেই ম্যাচটা যেখানে 60 রান হয় না, সেই ম্যাচটা চলে গেল 290 রানের কোটায়। বাংলাদেশের ক্যাপ্টেনের যে দায়িত্ব নিতে না পারার ব্যর্থতা, সেটাও ম্যাচ হারের অন্যতম কারণ। এবং বাংলাদেশে এরকম ব্যাটিং ধস আমরা কিন্তু 2005 থেকে 10 ওইরকম সময়ে কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেটে এরকম ব্যাটিং ধস দেখিনি। কতটা বাজে অবস্থায় বাংলাদেশের ক্রিকেট চলতেছে, এর জন্য দায় বাংলাদেশের খেলোয়াড়দের নিতে হবে।